আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি অর্থের সমমূল্য, এই অর্থের সমমূল্যের সর্বশেষ লেকচার। এখানে আজকে আলোচনা করব ঋণ পরিশোধ সূচি। এই অধ্যায়ের যতগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে তার ভিতরে ঋণ পরিশোধ সূচি অন্যতম। এসএসসি পরীক্ষায় সাধারণত দুটি ক্রিয়েটিভ কোশ্চেন থাকে। ঋণ পরিশোধ সূচি থেকে একটি ক্রিয়েটিভ কোশ্চেন সাধারণত দিয়ে থাকে। তাছাড়া ঋণ পরিশোধ সূচি সকলেই অনেক স্টুডেন্ট আছে অ্যাভয়েড করে থাকে, কিন্তু অ্যাভয়েড করাটা ঠিক না। ঋণ পরিশোধ সূচি থেকে যদি বেশি বেশি প্র্যাকটিস করা যায় তাহলে দেখা যাবে যে তোমরা সহজেই একটি ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে পারবে এবং একবার ইজি লাগবে। যার কারণে বেশি বেশি যেন তোমরা প্র্যাকটিস করতে পারো এবং সহজে যেন এই অধ্যায়ের এই ঋণ পরিশোধ সূচি সম্পর্কে তোমাদের ধারণা আসতে পারে, তার জন্য অবশ্যই আজকে আমি সহজ এবং স্বাভাবিকভাবে ব্যাখ্যা করব, যাতে করে তোমরা সহজে ধরতে পারো। আশা করি তোমরা আমার এই লেকচারে মনোযোগ দিবে এবং নেক্সট থেকে ঋণ পরিশোধ সূচি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে প্র্যাকটিস করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব এক ফার্স্ট হলো ঋণ পরিশোধ সূচি কাকে বলা হয়, দ্বিতীয়ত হলো ঋণ পরিশোধ সূচির ক্ষেত্রে যে কিস্তির পরিমাণ, অর্থাৎ যে কিস্তির মধ্যে আসল এবং সুদের টাকা আছে সেই কিস্তির পরিমাণ নির্ণয় করা, তৃতীয় নাম্বার হলো ঋণ পরিশোধ সূচি, সর্বশেষ ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করা। কারণ আমরা জানি ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের কিস্তির পরিমাণ অবশ্যই বের করে নিতে হয়। এটা ফার্স্টে ধারণা রাখতে হবে, কারণ এই কিস্তি ছাড়া ঋণ পরিশোধ সূচি তৈরি করা যাবে না। আর এই কিস্তির মধ্যে আসল এবং যে ঋণের পরিমাণটা আছে, টাকাটা আছে, সেটা নির্ণয় করাটাই মূলত লক্ষ্য। সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে দেখে আমরা এখানে কি বলেছে। এখানে বলেছে ফার্স্টে দেখো ঋণ পরিশোধ সূচি কাকে বলা হয়, এই জাস্ট এই সংজ্ঞাটা বলতেছে। এখানে আমি সহজভাবে লিখে দিয়েছি যে ঋণ পরিশোধ সূচি বলতে ঋণ পরিশোধের তালিকাকে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ এটা একটা তালিকা, যেমন এটি একটা তালিকা। আমি এখানে নিচে উল্লেখ করেছি আজকে যে লাস্ট টপিকটা আছে এই প্রবলেম সলভ করার জন্য একটি তালিকা তৈরি করে রাখছি। এখানে ঋণ পরিশোধের তালিকাকে প্রকাশ করা, যেমন এখানে ঋণের ক্ষেত্রে আসল টাকা আছে এবং সুদের পরিমাণ আছে, এটা একটা তালিকা আকারে প্রকাশ করা হয়, যেখানে ঋণের আসল ও সুদের পরিমাণ আলাদাভাবে দেখানো হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম যখন কিস্তির টাকা দেখানো হয়, কিস্তির মধ্যে আসল এবং সুদ দুটো একত্রে মিক্সড ভাবে থাকে। যেমন মনে করি 120 টাকা আমার কিস্তিতে আছে, এখন আমি জানি না এখানে সুদের পরিমাণ কত আছে, আসল কত আছে। এখন এই দুইটা জিনিসকে আলাদাভাবে বের করার কৌশলকে বা আলাদাভাবে বের করে দেখানোকে ঋণ পরিশোধ সূচি বলা হয়ে থাকে। যেমন 120 টাকার মধ্যে যদি আমার 9 টাকা থাকে সুদের পরিমাণ, তাহলে আমার এখানে আসল টাকা আছে 111 টাকা। তাহলে 111 টাকা প্লাস 9 টাকা, তাহলে কত আসতেছে আমার 120 টাকা। তাহলে 120 টাকা হলো কিস্তি, আর 111 টাকা হলো আসল টাকা এবং 9 টাকা হলো সুদের পরিমাণ। সো আশা করি তোমরা বুঝতে পারছো ঋণ পরিশোধ সূচিটা কি। তাহলে আমি আবার বলতেছি, ঋণ পরিশোধ সূচি বলতে ঋণকে পরিশোধ করা একটা তালিকাকে প্রকাশ করা হয়, যেখানে সুদের পরিমাণ এবং আসল টাকাকে আলাদা করে সেপারেটলি ভাবে দেখানো হয়ে থাকে, তাকে ঋণ পরিশোধ সূচি বলা হয়ে থাকে। সো আমি আশা করি আজকের পর থেকে তোমাদের কনফিউশন থাকবে না। আমরা দ্বিতীয় টপিকটি পড়ার সলভ করব, দেখি তারপরে জাস্ট আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো, ফার্স্টে আমরা ঋণ পরিশোধ সূচির সংজ্ঞা শিখছি। 2 নাম্বার হলো আমাদের দেখি একটি উদাহরণ দিয়েছি ঋণ পরিশোধ সূচির ব্যাপারে, বা ঋণ পরিশোধ সূচি সম্পর্কিত কিছু একটি উদাহরণ দিয়েছি। সেই উদাহরণের মাধ্যমে আজকে আমরা ঋণ পরিশোধ সূচির সমস্যাগুলো সমাধান করব। এখানে বলা হয়েছে যে উদাহরণ 1 নাম্বার, তোমার বাবা কোনো ব্যাংক থেকে 10,000 টাকা 3 বছরের জন্য ঋণ নেয়। অর্থাৎ আমার বাবা যদি একটি ব্যাংক থেকে 10,000 টাকা একত্রে কয় বছরের জন্য নেওয়া হয়েছে, 3 বছরের জন্য। আমরা জানি ঋণ পরিশোধ সূচির ক্ষেত্রে যে টাকাটা একত্রে নেওয়া হয় থাকে এটাকে পিভি অথবা এফভি, অর্থাৎ পিভি অফ অ্যানুইটি অথবা এফভি অফ অ্যানুইটি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর 3 বছরের জন্য, তাহলে টোটাল সময় হলো আমার 3 বছর ঋণ নিয়ে থাকে, 3টি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। আমরা
যখন ম্যাথ করেছিলাম তখন তিন ধরনের ম্যাথ করেছিলাম। একটা হলো অর্থ একবারে কোনো ব্যাংক থেকে নেব, আবার একত্রে একটি নির্দিষ্ট সময় শেষে একবারে জমা দিব, এটা এক ধরনের ম্যাথ ছিল। দুই নাম্বার, একটি ব্যাংক থেকে অর্থ একত্রে নিব, সেই অর্থটা প্রতি বছর অসমান হারে, অর্থাৎ এক বছর 5,000 টাকা, এক বছর 7,000, এরকম সমান হারে না, এইভাবে জমা দেবে। এটাকে ছিল আমরা মিশ্র অর্থ বা মিশ্র ঋণ পরিশোধের সিস্টেম ছিল। দ্বিতীয় নম্বর বা 2 নম্বর প্রবলেম এইভাবে সলভ করেছিলাম। তৃতীয় নম্বর ছিল অর্থ একত্রে উঠাবো একটি প্রতিষ্ঠান থেকে, সে অর্থটা কিস্তিতে সমান হারে জমা দিব। যদি সমান হারে জমা দিয়ে থাকে তাহলে আমাদের এটাকে বলেছিলাম কিস্তি বা অ্যানুইটির অঙ্ক, আমরা বা বার্ষিক বৃত্তির অঙ্ক বোঝানো হয়েছিল। এবং এই বার্ষিক বৃত্তির অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখি আমরা কি বলেছিল। এক নম্বর রিকোয়ারমেন্ট বলেছিল যে প্রতি কিস্তিতে পরিশোধযোগ্য ঋণের পরিমাণ নির্ণয় করো, এটা এক নম্বর রিকোয়ারমেন্ট আমাদেরকে বলেছিল। আর 2 নম্বর বলেছে এখানে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করতে। সো আমরা এই দুই ধরনের প্রবলেম ইনশাআল্লাহ এখন সলভ করব। এক নম্বর, যেহেতু বলেছে প্রতি কিস্তিতে পরিশোধযোগ্য ঋণের পরিমাণ, তাহলে প্রতি কিস্তি বলতে বোঝাচ্ছে এর মান। আমরা জানি কিস্তির পরিমাণকে এ দ্বারা প্রকাশ করা, তাহলে এ সমান সমান হর। যদি এ সমান সমান এই কথা বলা হয়ে থাকে তাহলে দেখি আমরা এখানে কি বলা হয়েছে। বলছে তোমার বাবা কোন ব্যাংক থেকে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা একত্রে নিলে, যেহেতু বর্তমানে নিয়েছে তাহলে আমরা এটাকে লিখতে পারি পিভি, আর যেহেতু কিস্তির অঙ্ক তাহলে বলতে পারি পিভি অফ অ্যানুইটি। তাহলে পিভি অফ অ্যানুইটি দেওয়া আছে 10,000 টাকা 3 বছরের জন্য, তাহলে টোটাল সময় দেওয়া আছে 3 বছর। ঋণ নেয়, 3টি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে, তাহলে প্রতি কিস্তিতে কত দেওয়া হবে, তাহলে এর মান দেওয়া আছে। এখানে আরেকটি কথা আছে, 3 বছরের জন্য 6% সুদ হয়ে থাকে। এখানে একটা কারেকশন হবে আমাদের। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে 6% সুদে, তাহলে সুদের হারটা আমাদের 6% ধরতে হবে। তাহলে 6% বা 6% সুদে ঋণ নিয়ে থাকে, কারণ ঋণের ক্ষেত্রে সুদ ছাড়া কখনোই ঋণ গ্রহণ করা হয় না। বলছে 3টে সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। তাহলে আমরা বলছিলাম কিস্তির অঙ্কে করার ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অথবা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, যেহেতু এখানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সম্পর্কে বলা হয়েছে, যার কারণে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির অঙ্ক করব। এখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে। একটা হলো সুদ যদি সময় শুরুতে দেওয়া হয় অথবা সুদ যদি সময় শেষে দেওয়া হয়। যেহেতু এখানে 6% সুদ অর্থাৎ 6% সুদ, বাট এই সুদটা সময় শুরু না শেষ কিছুই বলা নেই, যার কারণে আমরা ধরবো এটা সময় শেষে। সো সময় শেষে থাকলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির যে সূত্রটা হয়ে থাকে আমরা জানি, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান সমান a ইনটু 1 minus 1 divided 1 plus I to the power n divided I। এটি ছিল আমাদের বেসিক সূত্র। আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। এখানে যেহেতু সুদের হারকে I দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তাহলে আমরা যদি মানগুলো বসাই, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটিতে দেওয়া ছিল 10,000 টাকা। এর মান দেওয়া নেই, আমরা এটা বের করে নেব ইনশাআল্লাহ। 1 minus 1 divided 1 plus I বলতে বলছে সুদের হারকে পার্সেন্টেজ উঠালে আমরা 0.06 লিখতে পারি। এখানে টোটাল সময় n বলছে 3 বছর দেওয়া আছে, এখানে হবে 0.06। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 10,000 a ইনটু, আমরা সহজেই ক্যালকুলেশন করে এই মানটা পেতে পারি 2.667। এই মানটা যদি ভাগ করি তাহলে সহজে আমরা এর মান অর্থাৎ কিস্তির পরিমাণটা নির্ণয় করতে পারবো। এখানে কিস্তির পরিমাণ আছে 3,750 টাকা। 3,750 টাকা, অর্থাৎ এই 3 বছর 3,750 টাকা করে জমা দিলে একটি প্রতিষ্ঠানের এই 10,000 টাকা যে টাকা সে ঋণ নিয়েছিল সেই ঋণ পরিশোধ করা হয়ে যাবে।
এটা হলো ফার্স্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ এক নাম্বার রিকোয়ারমেন্ট। এই কিস্তির পরিমাণ ফার্স্টে নির্ণয় করতে হবে। এটা সাধারণত তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের পরীক্ষা এভাবে এসে থাকে। এক নাম্বার কন্ডিশন শেষ। সো আমরা এটা সলভ করছি। আমরা দ্বিতীয় নাম্বার প্রবলেম করে যাব। 2 নাম্বার বলছে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো। এখন ঋণ পরিশোধ সূচির ক্ষেত্রে কিছু বেসিক থিঙ্ক আছে। আমরা জাস্ট একটা শক ফলো করছি। এই শকটা তোমাদের সবসময় ফলো করতে হবে। শুধুমাত্র এসএসসি তে নয়, এটা বিবিএ তে, বিবিএ ফার্স্ট ইয়ারে তোমাদের ফিনান্সে আছে, তোমাদের সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথে এই সাবজেক্টের টপিকগুলো আছে, তৃতীয় অনার্স থার্ড ইয়ারে তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তোমরা ইনশাআল্লাহ যখন পড়তে যাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এই তোমার ঋণ পরিশোধ সূচি সম্পর্কে আলোচনা আছে। তোমার ফোর্থ ইয়ারে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এখানেও তোমাদের কিছু টাস্ক দেওয়া আছে যেহেতু অর্থের সমমূল্যের, এবং এমবিএ তো তোমাদের এই অর্থের সমমূল্যের এই চ্যাপ্টারটি নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। যার কারণে তোমরা শুধু এসএসসি তে যদি একটু ভালো করে খেয়াল করো এবং ধারণা নিতে পারো, তাহলে তুমি তোমার পরবর্তী যে কোনো লেভেলে এই প্রশ্নগুলো অ্যানসার ইজিলি অ্যানসার করতে পারবে ইনশাআল্লাহ। সো আমরা আজকে ঋণ পরিশোধ সূচির ক্ষেত্রে যে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে আমরা সেগুলো দেখব। এক নাম্বার আমি দেখাচ্ছি এখানে, এক নাম্বার যেহেতু সিরিয়াল দিচ্ছি, সিরিয়াল এই জন্য দিতে হবে যে কারণ আমাদের কিছু ম্যানুয়াল ফলো করতে হবে। এক নাম্বার এটা, 2 নাম্বার হলো আসল টাকা, এটা হলো 2 নাম্বার। তৃতীয় নাম্বার এটা 3 নাম্বার কিস্তির পরিমাণ, আমরা 3 নাম্বার দিচ্ছি সুদের পরিমাণ। এখন এটা হলো 4 নাম্বার। এখন সুদের পরিমাণ নির্ণয় করতে সুদের হারের দ্বারা, তাহলে এখানে কত পার্সেন্ট সুদ ছিল দেখো প্রিয় শিক্ষার্থী, 6%। এই 6% সুদের সাথে 2 নাম্বার আসল ঋণের পরিমাণের সাথে গুণ করলে শুধুমাত্র সুদ পাওয়া যায়। তাহলে আসল ঋণের পরিমাণ আছে 2 নাম্বার, তাহলে 2 নাম্বারের মানের সাথে 6% গুণ করলে আমরা সুদের পরিমাণ পাবো। আমরা পরবর্তী টপিকটি হলো এখানে আসল টাকার পরিমাণ। এই আসল টাকাটা একটা ইম্পর্টেন্ট টপিকস, এটা হলো 5 নাম্বার টপিকস। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এই আসল টাকা বের করব। 5 নাম্বার উপাদানটি বের হবে আমাদের, আসল টাকাটা হবে এই কিস্তির পরিমাণের থেকে যদি সুদের পরিমাণ, কারণ আমরা জানি একটি কিস্তির মধ্যে 2 ধরনের অর্থ থাকে, একটা হলো আসল টাকা থাকে প্লাস সুদ থাকে। এখন আসল এবং সুদ থেকে যদি আমি সুদ বাদ দেই তাহলে সহজেই আমার আসল টাকা বের হয়ে আসবে। তাহলে আমাদের 5 নাম্বার আমরা লিখতে পারি এইভাবে যে এই 4 নাম্বার আমাদের 3 নাম্বার যে মানটা আছে 3 নাম্বার থেকে 4 নাম্বার মান, অর্থাৎ 3 থেকে কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দিলে আসল টাকা বের হবে। আর 6 নাম্বার টপিকটা হবে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো 6 নাম্বার হবে যে আমাদের এই 2 নাম্বার যে আসল ঋণের পরিমাণ ছিল তা থেকে আসল টাকাটা বাদ দিয়ে পরবর্তী যে টাকাটা থাকবে সেটা বের হবে। তাহলে আমরা 2 থেকে যদি আমরা 5 বাদ দেই, 5 নাম্বার টপিকসটা বাদ দিই, তাহলে দেখা যাবে আমরা সহজেই ঋণ পরিশোধ সূচিটা নির্ণয় করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ফার্স্টে এই ইনস্ট্রাকশনটা ফলো করবে। 1 নাম্বার শুধু বছর লিখতে হবে। এখন তোমরা বলো প্রিয় শিক্ষার্থী, বছর কয় বছর ছিল? অঙ্কতে আমাদের 3 বছর ছিল। সো আমরা এখানে 3 বছর উল্লেখ করব। 1 বছর, 2 বছর, 3 বছর। এখানে আমরা 3 বছর ফলো করেছি। বলছে আসল ঋণের পরিমাণ, এখন প্রতি বছর তার সমান হারে ঋণ দেওয়া হবে না বা আসল টাকা পরিশোধ করা হবে না, যেহেতু আসল ঋণের পরিমাণ আমরা সব শুরুতে ঋণ করেছিলাম 10,000 টাকা। দেখো এখানে ঋণের পরিমাণ ছিল 10,000 টাকা, আমরা 10,000 টাকা উল্লেখ করতেছি। তোমাদেরকে পরবর্তী বলছে কিস্তির টাকা, কারণ আমরা বলছিলাম যে 3টি সমান কিস্তিতে, তাহলে কিস্তির পরিমাণ কখনোই অসমান হবে না। এখানে 3 বছরই সমান হারে কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে কিস্তির পরিমাণ যদি আমরা লিখি, আমরা কিস্তির পরিমাণ বের করছিলাম 3,750 টাকা। 3,000 প্রিয় শিক্ষার্থী 750 টাকা, এটা প্রতি বছরে সমান থাকবে, যার কারণে আমি একবারে লিখে নিচ্ছি যেহেতু প্রতি বছর সমান হবে। তাহলে 3,750 টাকা, 3,750 টাকা। তোমাকে বলছে পরবর্তীতে সুদের পরিমাণ নির্ণয় করতে, আমি জাস্ট একটা ম্যানুয়াল ফলো করতেছি। এখানে বলেছিল যে
2 নাম্বারের সাথে সুদের 2 নাম্বারের সাথে গুণ করলে সুদের পরিমাণ নির্ণয় করা যাবে। এখানে 2 নাম্বার আমার দেওয়া ছিল এই অঙ্কের মাঝে 10,000 টাকা। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটাকে 10,000 টাকা 10,000 টাকার সাথে যদি আমরা একক দশক শতক হাজার অযুত ইন্টু 6% 0.06 দ্বারা গুণ করি, তাহলে আমাকে আসছে সুদের পরিমাণ 600 টাকা। আমাকে এখানে আসছে 600 টাকা। এখানে বলছে আসল টাকার পরিমাণ, যেহেতু আমরা 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 এখানে সুদ এবং আসল টাকা আসছে 3750 টাকা। এই 3750 টাকা থেকে আমি যদি 600 টাকা বাদ দিই, তাহলে কি আমার আসল টাকা বের হবে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 3750 টাকা থেকে আসল টাকা বাদ দিই, আমাকে আসবে 3150 টাকা। 3150 টাকা অর্থাৎ এই 10,000 টাকার মধ্যে 3150 টাকা হলো আসল, আর বাকি 600 টাকা হলো সুদ। এই দুইটা একত্রে বলা হয় সুদ আসল বা কিস্তির পরিমাণ। এখন আমি 3150 টাকা যে 10,000 টাকা থেকে বাদ দিই, তাহলে বাকি আমি কি এই 10,000 টাকার পরবর্তীতে যে টাকাটা অবশিষ্ট করে তার উপর পরবর্তীতে কি সুদ ধার্য করা হবে। তাহলে টোটাল এই টাকাটা বাদ দিলে আমাকে আসতেছে 6,850 টাকা। এই টাকাটা কি আমার আসল রয়েছে, কারণ যেহেতু আমি 3150 টাকা আসল দিয়ে দিয়েছি, সো আমাকে বাকি রয়েছে 6,850 টাকা। তার উপর পরবর্তী বছরে সুদ গণনা করতে হবে। তাহলে এটাকে বলছে বছর শেষে ঋণের পরিমাণ। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার দেখি এখানে প্রথম বছর আসল ছিল 10,000 টাকা, কিস্তির পরিমাণ ছিল 3,750 টাকা। 2 নম্বরে দেখেন এখানে বের করছি আমরা। সুদের পরিমাণ ছিল 2 নাম্বার, অর্থাৎ 10,000 টাকার সাথে 6% সুদ হলো 600 টাকা। আর আসল টাকার পরিমাণ ছিল 3,150 টাকা। 3,150 টাকা 10,000 টাকা থেকে বাদ দিলে আসে 6,850 টাকা। এটা পরবর্তী বছরে আসল টাকা ধরে আবার কাজ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে পরবর্তী বছরে আসল টাকা ধরি, তাহলে আসতেছে আমাদের 6,850। এখানে 6,850 টাকার সাথে আমি যদি পুনরায় আবার 2% সুদ গণনা করি, তাহলে আমার আসতেছে 375 টাকা। 375 টাকা। তাহলে 3,750 টাকা থেকে যদি আমি সুদের পরিমাণ বাদ দেই, 375 টাকা বাদ দিই, তাহলে আমার আসতেছে 3,375 টাকা। এই 3,375 টাকা এখানে পরবর্তী টপিকটা হলো, এখানে 5 নম্বর ছিল 3 থেকে 4 বাদ দিয়ে, অর্থাৎ 3 ছিল 3,750 টাকা, তা থেকে 4 নম্বর ছিল 375, এটা থেকে এটা বাদ দিলে আমার আসছে 3,375 টাকা। আর লাস্ট টপিক ছিল 6 নম্বর ছিল 2 থেকে 5 বাদ দিয়ে, 2 কত নম্বর ছিল এখানে 6,850। 6,850 থেকে আমার 5 ছিল 3,375। 6,850 থেকে 3,375 যদি আমি বাদ দিই, আমি পাবো 2,875 টাকা। 2,875 টাকা। আমাকে জাস্ট এটা হলো 2 বছরের আমার পরিশোধযোগ্য মোট টাকা। তৃতীয় নাম্বার, আমার ওই টাকাটা যদি পুনরায় আবার বছরের শুরুতে আসে, তাহলে আসে 2,875 টাকা। এই 2,875 টাকা কিস্তির পরিমাণ দেওয়া আছে 3,750 টাকা। আমাকে যদি পরবর্তীতে দেখে, এটা 4 নাম্বার উপাদান ছিল 6% ইনটু 2, অর্থাৎ 2 নাম্বার উপাদানের সাথে 6% গুণ করতে হবে। তাহলে 2 নাম্বারে ছিল 2,875 আর 6%, এটা গুণ করলে আমার টোটাল আসছে 150 টাকা। 150 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিয়ার আসতেছে না? 150 টাকা। যে আমি যদি 150 টাকা এই সংখ্যাটাকে 150 টাকা, পরবর্তী দেখি এখানে 5 নম্বর ছিল 3 থেকে 4 বাদ, 3 ছিল এখানে 3,750, 4 নম্বর বাদ দিলে 150 টাকা, বাদ দিলে আমার টোটাল আসছে 3,600 টাকা, অর্থাৎ 3600 টাকা। এই 3600 টাকা আমরা জানি এখানে লাস্ট টপিক ছিল 6 নম্বর 2 থেকে 5 বাদ দিতে হবে।
তাহলে 2 নাম্বার আছে 2875 টাকা। 2875 টাকা থেকে 3600 টাকা বাদ দিলে আমার কোনো টাকা থাকে না, বরঞ্চ মাইনাস হয়। তাহলে শেষ বছরে কি আমার ঋণ পরিশোধটা কি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ লাস্টে কোনো টাকাই আর থাকে না। এইভাবে একটি প্রতিষ্ঠানের কি পরিমাণ সুদ নেওয়া হয়েছে এবং কি পরিমাণ আসল পরিশোধ করা হয় প্রত্যেকটি কিস্তিতে, এটা নির্ণয় করাকে বলা হয় থাকে ঋণ পরিশোধ সূচি। আমি আশা করি প্রিয় শিক্ষার্থী এটা তোমরা ঋণ পরিশোধ সূচি সম্পর্কে সঠিক ধারণা পেয়েছ। আর ঋণ পরিশোধ সূচির দুটি পদ্ধতি আছে, একটি হলো সময় শুরুর ক্ষেত্রে এবং আরেকটি হলো সময় শেষের ক্ষেত্রে। আজকে আমরা সময় শেষের ক্ষেত্রে যে টপিকটা এটা নিয়ে আলোচনা করেছি। আর এখানে সাধারণত তোমাদের এসএসসি পরীক্ষায় সময় শেষের ম্যাথমেটিক্সটা বা সময় শেষের যে গাণিতিক সমস্যা আছে এটি সবসময় দিয়ে থাকে। সো আমি আশা করি আজকের পর থেকে তোমরা ঋণ পরিশোধ সূচি সম্পর্কে বা ঋণ পরিশোধ সূচির পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। আজকে এই বলে আমার লেকচার শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা করো এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।